সব শাড়িগুলো খুলতে হবে না, একটু নামাও, আমি দেখে নেব। সে কি ম্যাডাম, এটা তো আমাদের কাজ। কোনো সমস্যা নেই, আপনি দেখুন। শাড়ি বাঁচতে বাঁচতে নিজের শাড়িগুলো নিয়েই একটু বেশি মাথা ব্যথা ছিল রানীর। হাজার হোক একমাত্র বৌদি বলে কথা। দেওরের বিয়েতে ওর সমস্ত দায় দায়িত্ব মানে রজত চোখ বন্ধ করে সব বৌদির ঘাড়ে ফেলে দিয়েছে। রজত চাকরিতে সবে বদলি হয়ে কলকাতার বাইরে যেতে বাধ্য হয়েছে। যদিও বাড়ি থেকেই যাতায়াত করে, কি যে হলো ছেলেটার, বন্ধুর বিয়েতে বরযাত্রী গিয়ে এক গ্রামের মেয়েকে পছন্দ করে এসেছে। ইস, এত শাড়ি বেছে আর কি হবে, পরবে তো ওই গাইয়া মেয়েটা। যদিও রানী বলেছিল দেওরকে, আমাকে আর টানা কেন বাপু, ওকে একদিন আসতে বলো, তারপর একসাথে বাজার করে নাও। ওদের বাড়ির লোকজন এখনো অতটা এগোতে পারেনি বৌদি ভাই। বিয়ের আগে মেয়ে ড্যাং ড্যাং করে বরের সাথে কেনাকাটা করতে যাবে, তা হবে না। কেমন যে এরা জানি না, আর ওখানেই তোমার মন বসে গেল। রানী এর আগে অনেকবার এই কথা বলেছে রজতকে, কিন্তু রজত হেসে উড়িয়ে দিয়েছে। অভিমান করে দেখতেও যায়নি হবুজাকে, মনে মনে ভেবেছে যে বিয়ে করবে সে বুঝুক গিয়ে। তবে শাশুড়ি মায়ের এদিক নেই সেদিক আছে, এদিকে হাঁটতে পারে না ভালো করে, অথচ তার মধ্যেই খোঁড়াতে খোঁড়াতে ঠিক ছোট বৌমাকে দেখে এসেছেন। একটা ছবিও নিয়ে এসেছেন, ইচ্ছে না থাকলেও দেখতে হয়েছে রানীকে। মুখটাতে গ্রাম্য ছাপ একটা, সাদামাটা শাড়ি পরা, তবে চোখ দুটো বড় আর ভাসা ভাসা। শাশুড়ি এসে তো প্রশংসায় পঞ্চমুখ। বুঝলে বৌমা, মেয়েটা মনে হয় ভালোই হবে। আমি তাই ভাবি রজত এত বোকা হবে। তা তো বুঝতেই পেরেছি মা, আপনি গিয়ে রয়ে গেলেন সেখানে, ফিরলেন একদিন বাদে। ও বৌমা, আমি থাকতুম না গো, ওরা এত জোর করলো। তারপর আমার যা পায়ে ব্যথা বেড়েছিল বৌমা, মোটেই পা ফেলতে পারছিলাম না। তবে অমৃতা কিন্তু দারুণ মালিশ করতে পারে, রজত বলছিল ফিজিওথেরাপি জানে। শাশুড়ির গদগদ ভাব দেখে গা জ্বলে যায় রানীর। অবশ্য মানুষটা একদমই শাশুড়ি মার্কা নয়, বরং একটু বেশি মামা। তাই হয়তো এতদিন বাচ্চা না হলেও কোনো দিন কোনো খারাপ কথা শুনতে হয়নি ওকে শাশুড়ির কাছ থেকে। এই 7 বছরে ওকে কেউই খোঁচা মারেনি এই বাড়িতে। দেওরও বেশ ভালো, বৌদিকে সব ব্যাপারেই গুরুত্ব দেয়। কেউ বাচ্চার ব্যাপারে কোনো কথা তুললে শাশুড়ি মা বলেন, বৌমা চাকরি করে, এখন আর ওই সময় নেই বাপু, বিয়ের পরই বাচ্চার দরকার। হলে হবে, না হলে না হবে, এখন আমোদ আহ্লাদে কাটাক বাপু, বাচ্চা হলেই তো রাজ্যের হ্যাপা। রানীর বাকি কথাগুলো শুনতে ইচ্ছে না হলেও শোনে। পরেও শাশুড়িমা সবসময় বলেছেন, ওসব কানে নিও না বৌমা, যদি কোনোদিন চাও একটা বাচ্চা আসুক, আজকাল অনেক উপায় আছে। তবুও এই বাড়িতে এতদিন সব ভালো মন্দ ও দেখে এসেছে, সবাই ওকে রানীর মতোই দেখে। সেখানে ওর সংসারে আর একজন আসছে, হয়তো কাজে অকাজে ওর সাথে তুলনাও হবে ভেবে মনে মনে কেমন যেন একটু হিংসে হয় রানীর, হয়তো একটু চিন্তাও। তাই শাশুড়িকে বলেই ফেলে, বাহ, তাহলে তো আপনার ভালোই হলো, বাড়িতে বসেই ফিজিওথেরাপি করবেন। এক বৌমা অফিসে যায় আর এক বৌমা ফিজিও করবে, দারুণ ব্যাপার আপনার। শাশুড়ি সরল মনে বলতে থাকে, অনেক তো কষ্ট করেছি জীবনে, তোমাদের শ্বশুর সেই কবে চলে গেছে আমার ঘাড়ে সব ফেলে। 2 ছেলেকে মানুষ করেছি বুকে করে, তবে ছেলেরা আমার খুব ভালো, আর তুমিও বৌমা একদম মেয়ের মতো। তাই আর একটা বউ ভালো আসুক বাড়িতে, তাই চাই। আর তাই তো ছুটে গেলুম মা, সে তোমার বোন হয়ে থাকতে পারবে কিনা দেখতে। মনে মনে হাসে রানী, ভাইয়ে ভাইয়ে মিল হয়তো আছে, তবে যায় যায় মিল হবে কিনা তা একমাত্র সময়ই বলবে। তবে শাশুড়ির কাছে হবুজা অমৃতার প্রশংসা একটু হলেও বিঁধল রানীকে। মুখে হেসে বলল, তা কি দেখলেন মা? তুমি তো গেলে না, তবে আমার ছানি কাটা চোখ তো বলল ভালোই হবে। পুজো আচ্চা রান্না বান্না সবই তো জানে দেখলাম, তবে সবচেয়ে ভালো লাগলো মনটা, মুখে সব সময় হাসি আর চোখ দুটো মায়া মাখা। মেয়ে দেখতে না গেলেও বরযাত্রী যেতেই হলো, কারণ একমাত্র দেওরের বিয়ে। নতুন বউকে দেখতে যেতেই অমৃতা, দিদি এসেছো বলে জড়িয়ে ধরে রানীকে।
তুমি কি সুন্দর গো দিদি। ও সব সময় বলে বৌদি কি সুন্দর স্মার্ট। আমি কিন্তু সব শিখবো তোমার কাছে। রানী একটা অন্যরকম মন নিয়ে গেছিল ঠিক, বাড়ির বড় জায়ের মতো। কিন্তু অমৃতা দিদি বলে জড়িয়ে ধরল রানীকে। কেমন যেন লাগে রানীর। মেয়েটা কি বোকা না বেশি চালাক? তবে অমৃতা এই বাড়িতে পা দেওয়ার পর রানী বুঝল অমৃতা বোধ হয় একটু বেশি সরল। কিছুদিনের মধ্যেই বাড়িতে সবারই অমৃতাকেই দরকার, দেখল রানী। সব কাজেই অমৃতা, এমনকি ওর বড়ও আজকাল অমৃতাকে খোঁজে। অমৃতা ছটপট করে ওপর নিচ করে বেড়ায়। কখনো আওয়াজ দেয়, আসছি দাদা, জামাটা ইস্ত্রি করে আনছি এক্ষুনি। আবার কখনো বলে, দিদি ভাই তোমার ব্লাউজটা রেডি, দেখো ফিটিং হয়েছে কিনা। রানীর চেয়ে অনেকটাই ছোট অমৃতা, তাই শরীর মন সবেতেই অনেক বেশি চঞ্চল। বাড়ি জমজমাট নিত্য নতুন রান্নায় আর আড্ডায়। হয়তো রানীরও অনেকটা চাপও কমেছে অমৃতা আসায়। তবুও রানীর মাঝে মাঝে মনে হয় একটু একটু করে অমৃতা কেমন যেন ওকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে। রজত আদর করে ধরে বউকে। এই যে প্রজাপতি, সারা বাড়িতে পাখা মেলে উড়ে বেড়াচ্ছ, আমার বাগানে বসবে কখন শুনি? অমৃতা দুষ্টু হেসে বলে, মা ডাকছে অনেকক্ষণ থেকে, ব্যথায় পা নাড়তে পারছে না, একটু দেখি। রজত হাসে, দিব্যি পা নাড়ছে, আমি দেখে এলাম এক্ষুনি। এবার আমাকে একটু দেখো। ভীষণ হিংসুটে তো তুমি। মা ব্যথায় কষ্ট পাচ্ছে আর এদিকে তুমি। বিয়ের 2 বছর হওয়ার আগেই একদিন শোনা গেল অমৃতা মা হতে চলেছে। ছটফটে অমৃতা কদিন বিছানা থেকে উঠতে পারে না, শরীরটা ভালো নেই একদম। ডাক্তার বলেছে কদিন একটু বিশ্রামে থাকতে। খবরটা শুনে অদ্ভুত পাল্টে গেল রানী। আজকাল যেন অমৃতাকে ওর সহ্য হয় না। যেদিন ওর বর অমৃতার জন্য মিষ্টি দই কিনে আনলো, ফেটে পড়ল রানী। তোমরা সবাই ওকে নিয়ে এত পড়েছ কেন? এত আদিক্ষেতা সবার, ও মা হচ্ছে তাই? রঞ্জিত বলে, তুমি তো বলেছ ও মিষ্টি দই খুব ভালোবাসে, তুমি কত আনতে বলেছ এর আগে, তাই আনলাম। অমৃতাকে কেউ ভালো বললে ভালো লাগে না রানীর। অমৃতার জন্য ইলিশ মাছ ভাজা রাখলে মনে হয় শাশুড়ি মা পক্ষপাতিত্ব করছেন। অনেক সময় বলেও ফেলে সে কথা। দিদি ভাইকে দিদির মতোই চেয়েছিল অমৃতা। প্রথমে রানী একটু দূরে দূরে থাকলেও একটা সময় আর পারেনি। 2 বৌমার ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছিলেন শাশুড়ি মাও। অনেকদিনই ওনার পায়ের ব্যায়াম করাতে করাতে বলতেন, বড় বৌমা মানুষ ভালো, কিন্তু মনের মধ্যে হয়তো কোথাও একটা দুঃখ রয়েছে। ওকে আপন করে নিয়েছো, সেটাই ভালো লাগে আমার। সেই দিদি ভাই আজকাল ওর ঘরে ঢোকে না, রজতের সাথেও ভালো করে কথা বলে না। অনেকদিন সে কথা রজতকে বলতে গিয়ে কেঁদে ফেলে অমৃতা। দেখতে দেখতে 7 মাস হয়ে গেল অমৃতার। রজতের ইচ্ছে থাকলেও ঠাকুরকে পুজো দিয়ে কোনো রকমে নিয়ম সারলেন শাশুড়ি মা, বড় বৌমার কথা ভেবে। অমৃতার মা বাবা এসেছিলেন সাধে। ওনারাই বললেন অমৃতা বাপের বাড়িতেই থাক এই কয়েকটা মাস। ওর জ্যাঠতুতো দাদা বৌদি ডাক্তার, তাই অসুবিধে হবে না। রজতের মনটা খারাপ হলেও অমৃতা একটু জেদি করলো বাপের বাড়ি যাওয়ার জন্য। দিদি ভাইয়ের সামনে আসতেও আজকাল যেন ওর কেমন লাগতো। রানী ওকে দেখলেই মুখ শুকনো করে সরে যেত। মাঝে একদিন দাদাভাই শাশুড়ি মাকে বলেছেন, মা আমি একটা ফ্ল্যাট দেখছি, রানীর খুব মানসিক সমস্যা হচ্ছে, এখানে হয়তো আমার থাকা হবে না, তোমাকে আগে থেকেই বললাম। শাশুড়ি মায়ের চোখের জল অমৃতার মনকে ছুঁয়ে যায়। নিজেকে অপরাধী লাগে, তাই বাপের বাড়ি চলে যাওয়াই ভালো। অমৃতা চলে যাওয়াতে রানীর অনেকটা হালকা লাগে। কেন যেন ওর ভারী শরীর নিয়ে চলাফেরা করাটাও ও নিতে পারত না। এখন কয়েক মাসের জন্য নিশ্চিন্ত। আর ও ফেরার আগেই ওরা ফ্ল্যাটে চলে যাবে, নিজের মতো থাকতে পারবে। অমৃতার দিন এগিয়ে আসছে। রজতও কদিন বাড়িতে নেই। শাশুড়ি মা চুপচাপ, কেউ তেমন করে রানীকে কিছু বলে না, এমনকি ওর বরও না। মাঝে 2 দিন ওর বর সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে রাতে ফিরল। বলতেই বলল অফিসের কাজ ছিল রানী। মনে অবিশ্বাস জমলেও বরকে সে কথা বলতে পারে না। এমনিতেই মনে হয় সবসময় আর কেউ ওকে ভালোবাসে না। তবুও 2 দিন বাদে জিজ্ঞেস করে, ঠাকুরপো এখনো ফিরল না কেন? তোমাকে ফোন করেছিল? তুমিও তো একটা ফোন করতে পারো। অমৃতাকেও তো জিজ্ঞেস করতে পারো কেমন আছে। ভাবছি কাল একবার ওদের ওখানে যাব, অমৃতাকে দেখে আসব।
রানীর অপরাধ বোধটা খোঁচা মারে ওকে। ইচ্ছে করে বলতে, আমিও যাব তোমার সাথে, কিন্তু বলতে পারে না। তুমি যাবে আমার সাথে, বলে রঞ্জিত। রানী আর না করতে পারে না। রানীকে নিয়ে নার্সিং হোমে যায় ওর বর। ও ভাবতেই পারেনি এখানে ভর্তি আছে অমৃতা। শুনল খুব সিরিয়াস হওয়াতে ওকে এখানে আনতে হয়েছে। রানীকে দেখে রজত বলে, সত্যি ভগবান আছেন, তাই বোধহয় তুমি এলে বৌদি। এই কদিন বারবার তোমাকে দেখতে চেয়েছে অমৃতা। একটু বাদেই অমৃতাকে ওটিতে নেবে। রানী গিয়ে ওর পাশে দাঁড়িয়ে হাতটা ধরে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অমৃতার। দিদি ভাই, আমার পেটে দুটো সন্তান, আমি যদি না থাকি তুমি ওদের মা হয়ে মানুষ করো ওদের। নিজেকে আর সামলাতে পারে না রানী। সব অপরাধ বোধ ভেঙে যায়। তোকে ফিরতেই হবে, আমরা মা আর বড় মা হয়ে ওদের মানুষ করব। অনেকটা সময় ধরে লড়াই করছে অমৃতা। বাইরে বসে ঠাকুরকে ডাকে রানী। শাশুড়িমা বসে রয়েছেন বাড়িতে ঠাকুর ঘরে। অমৃতা সবার প্রার্থনায় 2 ছেলে মেয়ে কোলে নিয়ে ফিরল বাড়িতে। রানী অফিসে ছুটি নিয়ে বাড়িতে বসে। ছেলেটা এত বাজি যে ওর কাছেই থাকতে চায় সব সময়। বড় মা হওয়ার যে এত আনন্দ, তা বোধহয় অমৃতা এমনভাবে কাছে টেনে না নিলে বুঝতেই পারত না রানী। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।